হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এবিটি এর যে এসসি 253 এটা ডিসকাস করব। ওকে, আচ্ছা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের কি, একটি ইলেকট্রনের আধান, আমরা জানি এটা হয় হলে একটি বস্তুর আধান নিচে কোনটি হতে পারে না সেটা বলেছে। তো এর জন্য আমাকে কি জানতে হবে, যে আমরা জানি কিউ ইকুয়াল টু সবসময় কি হয়, এন ই হয়। এন কি মানে আমার যে আধান হয় সেটা সবসময় কি করবে, আধানের কোয়ান্টাইজেশন রুলটাকে ফলো করবে। তার মানে এন কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এন যদি মানে তোমার ভগ্নাংশ বা ফ্র্যাকশনে হয় তাহলে কিন্তু আমাদের সেটা আধান হতে পারে না। আর কার মাল্টিপল হবে, চার্জ অফ ইলেকট্রনের চার্জে মাল্টিপল হবে। তো আমি যদি অপশন এ নিয়ে চেক করি তাহলে আমার যে এনটা আসছে সেটা একটা ইন্টিজার নাম্বার আসছে। অপশন বি নিয়ে চেক করলেও 3 আসছে, অপশন ডি দিয়ে চেক করলেও এত আসছে, অপশন সি নিয়ে চেক করলে এত আসছে। তো এটাও কিন্তু তোমার কি একটা ইন্টিজার নাম্বার। তো আমরা যদি দেখি তাহলে চারটাই কিন্তু আমাদের ইন্টিজার নাম্বার আসছে। তো হয়তো কোশ্চেনে একটু কিছু প্রবলেম আছে, ঠিক আছে। না হলে মোস্ট প্রবাবলি যেটা হবে, মানে এখানে কিন্তু প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি হওয়া উচিত। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেন আমাকে কি বলেছে, একটি একটি গোলীয় তলে আধান দিয়ে দিয়েছে এবং তাকে ভেঙে 8টি সমান মানের ছোট 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 তোমার ছোট ছোট গোলক তৈরি করা হলো। ছোট গোলকে ধারকত্ব কত হবে? চলো এটা করে নিই আমরা। ফার্স্ট আমাদের যেটা বলেছে, হুম, প্রথমে আমরা কি করবো, ব্যাসার্ধ বের করে নেব, যে 4/3 পাই আর কিউব, মানে 8টা কি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 8টা ছোট গোলক বের করেছে যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তো এখান থেকে আমরা ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশন বের করে ফেললাম। আমরা কি জানি, সি ইকুয়াল টু কি হবে, কিউ বাই ভি। ভি এর ভ্যালু কি হবে, কে কিউ। ভি এর ভ্যালু তোমার কি হবে, কে কিউ বাই আর। তো এখান থেকে আমি যদি করি, মানে তোমার গলীয় গলীয় কোনো তলের কেসে কোন বা গলীয় বস্তুর কেসে আমাদের ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হয়, সি ইকুয়াল টু আর বাই কে। যদি আর বাই কে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু সি কে লিখতে পারি। তো এখান থেকে আমি আর এর মানে আমরা এখান থেকে হচ্ছে আর এর ভ্যালুটা বের করলাম। তাহলে আর হচ্ছে এত। তাহলে আমাদের স্মল সি সেটা কি হবে, স্মল আর বাই কে। তো কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর স্মল আর এর ভ্যালু কি হবে এখান থেকে পেতে পারি, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই 2। ক্যাপিটাল আর এর ভ্যালু এটা, এখানে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম হাফ মিউ নট এফ। ওকে, মিউ নট বলছি কেন, হাফ মিউ এফ মাইক্রোফ্যারাড। ওকে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে কি, একটি একটি বাতির বাতির আর দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধে, এখানে এল দৈর্ঘ্য হবে কেন, আমাদের অপশনসেও এল আছে। হ্যাঁ, বিশিষ্ট একটি ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত আছে, নিরাপদ প্রবাহ মাত্রার ভ্যালু বের করো। তো এই প্রবলেমটা যেটা, এই নিউমেরিক্যালটা যেটা মেইনলি কিন্তু তোমাদের ইতেও আসতে পারে, মানে ব্রড কোশ্চেন্সও আসতে পারে, কেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এটার যে তোমার প্রুফটা সেটা হচ্ছে তোমার, 1 মিনিট দেখিয়ে দিই। ওকে, তো আমরা যদি দেখতে পাই, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা। এটা হচ্ছে তোমাদের প্রুফটা। যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8টা হয় সেটা হচ্ছে 3/2 আকারের হয়ে থাকে। তো এখানে আমাদের কি হবে, যে তোমাদের বাইরের তলে যে প্রতি সেকেন্ডে তাপটা বিকৃত হচ্ছে সেটা হচ্ছে এইচ ড্যাশ, সেটা হচ্ছে কি হবে, 2πr/l, মানে ক্ষেত্রফলটা ইন্টু এইচ। ওকে, আর এইচটা কি, প্রতি সেকেন্ডে ক্ষেত্রফল থেকে যে বিকিরিত তাপ সেটা হচ্ছে এইচ। তো আমাদের বাইরের তল দিয়ে এতটা তাপ বের হবে। আর আমাদের যে এইচটা আছে সেটা হচ্ছে আমাদের জুলস ল থেকে পাবো, সেটা হচ্ছে কি হবে, I²R, আর বাই জে। এখন আর কে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এখানে এই জিনিসটা বসিয়ে দিয়েছে আর এর জায়গায় πr² বসিয়েছে, ঠিক আছে। এটা বসানোর পর পুরো টার্ম, এই জায়গাটায় এর জায়গায় πr² বসিয়ে পুরো নিউমেরিক্যালটা করার পর যে আমরা দেখতে পাচ্ছি I² এর ভ্যালু এত হওয়া উচিত। আর আই হচ্ছে কি, হচ্ছে r⁻³ এর সাথে প্রপোর্শনাল। ওকে, তাহলে আই কি আমাদের r⁻³ এর সাথে প্রপোর্শনাল। তাহলে অপশন আমাদের 3/2, এটা অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলেছে, একটি চৌম্বক ক্ষেত্রের একটি আহিত কণার গতিবেগ। তো এটা আমরা জানি, এটা আমাদের স্লাইক্রোটন কম্পাঙ্ক থেকে আমরা বলতে পারি যে
আমরা যদি ডেরাইভ করি এ স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউভিবি, এখান থেকে আমরা আর এর ভ্যালুটা দেখতে পাচ্ছি। তাহলে আর কি হচ্ছে, আর হচ্ছে ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/b, ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এবং ভেলোসিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, বা আমরা মোমেন্টামের সাথেও মানে ভরবেগের সাথেও কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বলছে অপশন, কণাটি ভরবেগ হচ্ছে সমানুপাতিক। নেক্সট কি বলেছে, ভূপৃষ্ঠের যে স্থানে চৌম্বক প্রাবল্য এবং অনুভূমিক এবং তোমার উলম্ব উপাংশটি সমান হয় সেটা কি জানি আমরা, বিনীত কোণের 45 ডিগ্রি। আগের কোশ্চেনও কিন্তু সেম কোশ্চেন ছিল, আগের পেপারটা যেটা আমরা সলভ করেছি। ওকে, সেটা তোমরা যদি না দেখে থাকো দেখে নিও, আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। ওকে, 6 নম্বরটা কি বলছে, দুটি সমান সংখ্যক সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2 এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হচ্ছে 1:2, তাহলে দুটি সাবেশাঙ্কের অনুপাত কত? তো ফার্স্টে আমাকে এই নিউমেরিক্যালটা করার জন্য সাবেশাঙ্কের ফর্মুলাটা জানতে হবে। তো সাবেশাঙ্কর ফর্মুলা কি হয়, এল ইকুয়াল টু তোমার হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ বাই এল। তো এর জায়গায় আমরা পাই আর স্কোয়ার লিখতে পারি। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এল ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, তাহলে আমি L1/L2 বের করলাম, ওখান থেকে আমার ভ্যালু কি আসলো 1/2। তার মানে L1:L2 কি ভ্যালু আসছে 1/2। আচ্ছা, যারা যারা হোয়াটসঅ্যাপ তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, আমি এই পিডিএফস গুলো ওখানে সেন্ড করে দেবো, ঠিক আছে? তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। 50 হার্জ কম্পাঙ্কের একটি একটি এসি বর্তনীর আরএমএস মাত্রা 5 অ্যাম্পিয়ার। ওকে, এবং প্রবাহ শূন্য হওয়ায় 1/300 সেকেন্ড পরে প্রবাহের মান কত হবে? তার মানে 1/300 সেকেন্ডসে আমাকে কি বলতে বলেছে, যে মানটা কত সেটা বলতে বলেছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, এটা আমরা জানি। তারপর আমরা আই নটের জায়গায় আমরা ওমেগার জায়গায় কি লিখতে পারি, 2πn। এন হচ্ছে কি আমার তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, যেটা কিনা আমার দিয়ে দিয়েছে 50 হার্জ। ওকে, দেখবো হার্টসে দেওয়া আছে, তার মানে কিন্তু এটা কম্পাঙ্ক। ওকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু না। ওকে, তো 2πn দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো এখন এন আমাদের 50, তাহলে এখানে 100π হয়ে গেল। এখানে দেখো আবার আমরা কি দেখতে পাচ্ছি যে আইআরএমএস হচ্ছে I0/2। তো ওখান থেকে আমি আই নটের ভ্যালু বের করে নিলাম। আই নটের ভ্যালু হচ্ছে 5/√2। তাহলে আমরা আই নটের জায়গায় 5/√2 বসালাম, সাইন বসিয়ে দিলাম অ্যাজ ইট ইজ। 100π তো বসিয়ে দিলাম, টি এর জায়গায় কি বসাবো 1/300, যেটা কিনা আমি এখানে বসিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ π/3 আমাদের আসবে। তো সাইন 5/3 মানে √3/2, তাহলে 5√3/2 ইজ মাই অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার অপশন বি। 7 নম্বরে 7 নম্বরে বলেছে কি, শূন্য স্থানে কোনো মানে প্রগামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। তার মানে আমরা কি জানি, ই নট বাই বি নট ইকুয়াল টু কি হয়ে থাকে, আমাদের সি হয়ে থাকে। এবং সি কে আমরা কি লিখতে পারি, সি কে আমরা লিখতে পারি 1/√μ0/এপসাইলন নট। তাহলে 1/μ0/এপসাইলন নট, অপশন বি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, এখানে যদি তড়িৎ চুম্বকের জায়গায় তোমার এটা দিত B0/E0, তাহলে কিন্তু আমার কি হয়ে যেত 1/সি হয়ে যেত, তখন কিন্তু অপশন সি মাই কারেক্ট আনসার হয়ে যেত। ঠিক আছে, তো যেটা বলেছে এটা পড়ে নেবে, কার কার মধ্যে অনুপাত বলেছে। এখানে আগে তড়িৎ ক্ষেত্র বলেছে বলে আমি এইভাবে করলাম। নেক্সট কি বলেছে, যে একটি টি দৈর্ঘ্যের ক্ষুদ্র রৈখিক বস্তু এবং বস্তুকে অবতল দর্পণের সামনে ইউ দূরত্বে রাখলে ফোকাস দূরত্ব কত হবে তা নির্ণয় করি। এটা হচ্ছে তোমার, এটা 2 নাম্বারও আসতে পারে, এমন কোনো বড় ব্যাপার না। তো এগুলো শর্ট কোশ্চেনে দিয়েছে, তার মানে না যেগুলো শর্ট কোশ্চেন। হ্যাঁ, তো শর্ট কোশ্চেন যেগুলো এগুলো কিন্তু আমাদের বইতে আসতে পারে, মানে আসতে পারে। ওকে, দেখো এটা তোমাদের বইতে করে দেওয়া আছে 19 নম্বর উদাহরণটা, যে একটি এল দৈর্ঘ্যের একই কোশ্চেন, শুধু এখানটা ডি দূরত্ব আছে, আমাদের কোশ্চেনে ইউ দূরত্ব দিয়েছে, তার মানে এখানে ইউ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। কি করে করেছে দেখো, অবতল দর্পণের সমীকরণ আগে লিখেছে, তারপর ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করেছে। ডেরিভেটিভ করার পর ডিউ ভি বাই ডিইউ আমরা পেয়ে গেলাম -v²/u²। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কি বিবর্ধনের মানটা। এখন আমরা ওই দর্পণের ফর্মুলা থেকে এই u/v ফর্মুলাটা পেয়ে গেলাম এরকম, d-f/f। তো m ইকুয়াল টু এটা হোল স্কোয়ার যেহেতু হয়, তাহলে আমি এটাকে হোল স্কোয়ার করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হবে, L × m, মানে ম্যাগনিফিকেশন আগে ছিল L, তারপরে হচ্ছে এটা মাল্টিপ্লাই হয়ে গেল।
ওকে, তো দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা আমাদের কিন্তু বইতেই করা ছিল, আর এমসিকিউতে এসেছে, কিন্তু এগুলো 2 নম্বরেও আসতে পারে। ওকে, তারপরে কি বলেছে, অসমবর্তিত আলো জলতলের ওপর আপতিত হলো যে আপতন কোণের জন্য প্রতিসৃত এবং প্রতিফলিত রশ্মির মধ্যে লম্ব হবে। তো আমরা জানি বুস্টার্স লয়ে কি হয়, যখন কোনো আনপোলারাইজ লাইট বা হচ্ছে তোমার অসমবর্তিত লাইট যখন আমরা একটা সারফেসে ফেলাই, মানে তলের মধ্যে ফেলাই, এবং তার রিফ্র্যাক্টিং ইন্ডেক্স মিউ হয়, যদি প্রতিসৃত আর হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মির মধ্যে 90 ডিগ্রি হয়, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি স্যাটিসফাই করেছে, মানে সম্পূর্ণ পোলারাইজ হয়ে গেছে এই লাইটটা। ওকে, আর এটা পার্শিয়ালি পোলারাইজড হয়, মানে তার মধ্যে কিছু কিন্তু অন্য উপাংশ থাকে। তো আমরা বুস্টার ল দিয়ে করতে পারি, যে আমরা বুস্টার লয়ে জানি কি ট্যান আইপি পোলারাইজেশন লাইট ইকুয়াল টু মিউ। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আইপি ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। তো আমাদের মিউ কত দিয়েছে, 4/3, তাহলে অপশন সি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, তারপরে কি বলছি, সোডিয়াম ধাতুর তোমার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আমাকে এত, তো কার্য অপেক্ষ বের করতে বলছে। তো আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এইচ নিউ নট। তো এখান থেকে আমি যদি এখান থেকে আমরা কি করেছি, আচ্ছা আমি কি এটা নিচে করেছি, হ্যাঁ। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এইচ নিউ নট, তো নিউর জায়গায় আমরা সি বাই ল্যামডা নট লিখে দিলাম। তো এইচ সি কে আমরা লিখতে পারি 12400 ইলেকট্রোভোল্ট অর্ডারে, আর ল্যামডা নটকে আমাকে তখন অ্যামস্ট্রং অর্ডারে বসাতে লাগবে। তো আমি যদি এটা ক্যালকুলেট করি, 1.82 ইলেকট্রোভোল্ট ইজ মাই অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলেছে আমরা চলো দেখে নিই। নেক্সট কোশ্চেনে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় এবং তৃতীয় বোর কক্ষের বেগের অনুপাত কত তা নির্ণয় করো। আচ্ছা, তার আগে আমরা এটা ডিসকাস করে নিই। এ এটা ডিসকাস করে নিই, এ প্লাস এ বার ইকুয়াল এর মান কত হবে। দেখো, এর ভ্যালু 1 বা 0ই হতে পারে। যদি আমি 1 ধরি এর ভ্যালু, তাহলে আমার এ বার 0 হবে, তো এটাকে যোগ করলে আমার 1ই আসবে। সিমিলারলি যদি আমি এটাকে 0 ধরি আর এটাকে 1 ধরি, তাহলে এটাকে আমি 1ই লিখতে পারি। তাহলে অপশন বি ইজ মাই কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে এটা কি বলেছে, অত্যাধিক উচ্চ কম্পাঙ্কের ইউএইচএফ পাল্লা সাধারণত যে তরঙ্গ থাকে তা হচ্ছে কি থাকে, স্পেস তরঙ্গ। হুম, ওকে। আচ্ছা, নেক্সট যেটা বললাম যে হ্যাঁ, তোমার ইলেকট্রনের যে কোশ্চেনটা, হুম, তো ইলেকট্রনের কেসে, হাইড্রোজেন অ্যাটমের কেসে আমরা জানি ভিএন ইকুয়াল টু আলফা সিজেড বাই এ। তো এখানে আমাকে দ্বিতীয় আর তৃতীয় বলেছে, তো আমরা এইভাবে কিন্তু করতে পারি 3/2। ওকে, তাহলে v2/v3 ইকুয়াল টু 3/2। কেন, আমাদের যে vnটা আছে সেটা কি হচ্ছে আলফা সিজেড বাই এন, মানে এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সেকশন 2 এর ফার্স্ট কোশ্চেনটা, সেকশন 2। তবে প্রথম কোশ্চেন কি আমাদের, চৌম্বক ক্ষেত্র বি এর এসআই ইউনিট কি। তো এসআই ইউনিট হচ্ছে আমাদের কি, টেসলা। আচ্ছা, নিকেলের 20 বিন্দু বলতে কি বোঝো। আচ্ছা, 20 বিন্দুতে কি হয়, আমাদের যখন কোনো মেটাল 20 বিন্দুতে পৌঁছায়, তখন তার থেকে বেশি হয়ে গেলে কি হচ্ছে, তোমার নিকেলটা যে ও ফেরোম্যাগনেটিক পদার্থ ছিল সেটা প্যারাম্যাগনেটিকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে, এই যে তোমাদের এখানে দেওয়াই আছে যে 20 তাপমাত্রা আমরা কাকে বলি। তো এভাবেই তোমরা এক্সপ্লেন করে এটাকে লিখতে পারবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো মেইনলি যে সংকট তাপমাত্রায় কোনো একটি বা তোমরা এভাবে বলবে, নিকেল 300 বললো এখানে কত, 360 ডিগ্রি সেলসিয়াস। তো নিকেল 360 ডিগ্রি তাপমাত্রায় অয়স্চম্বকীয় পদার্থ থেকে পরাচম্বকীয় পদার্থে রূপান্তরিত হয়। এর ঊর্ধ্বে গেলে তোমার হচ্ছে এই যে কুরি ভাইন্স ল মেনে চলে। তো এইভাবে তোমরা এটাকে এক্সপ্লেন করে দেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে ওয়াটবিহীন কারেন্ট বলতে তোমরা কি বোঝো, ওয়াটবিহীন প্রবাহ। এটা আগের যে আমি পেপার সলভ করিয়েছি ওই পেপারেও সেম কোশ্চেন কিন্তু ছিল। তো এরকম বেসিক বেসিক কোশ্চেন কিন্তু চলে আসা, ইভেন এই চ্যাপ্টারেরই মানে এই পেজেরই আবার দেখবে এই কোশ্চেনটাই বড় মার্কসেও এসেছে। আচ্ছা, এই যে ওয়াটলেস কারেন্ট দেখতেই পাচ্ছ, ওয়াটবিহীন বিহীন প্রবাহ আমরা কাকে বলবো, যখন কি হবে কোনো এসি বর্তনীতে ক্ষমতা, মানে তোমার যে ক্ষমতা গুণকের ভ্যালুটা, ক্ষমতা গুণক হচ্ছে 0 হয়ে যায়, এর ফলে পিটা হয়ে যায় 0। এই সময়ে যে আমাদের সার্কিটের মধ্যে যে কারেন্ট মানে প্রবাহিত হয়, সেই প্রবাহকে আমরা কি বলি, ওয়াটবিহীন প্রবাহ বলি। তাহলে এখান থেকে এই জিনিসটা কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট কি বলেছে, একটি পরিবাহী প্রবাহের আই দেওয়া আছে, মূল গড়ের বর্গমান মানে IRMS ভ্যালু বের করতে বলছে। তো এটা ইজি কোশ্চেন, IRMS কি করে বের করবো, তোমরা I0/√2 লিখতে পারি। I0 হচ্ছে তোমার 10, তো এখান থেকে 5√2 হয়ে গেল। একটি অবতল দর্পণের কি বলেছে আমাদের, বক্রতায় রাখা কোনো বস্তুর বিবর্ধন কত হবে। তো আমাদের যে অবতল দর্পণের যদি আমরা বক্রতা কেন্দ্রে যদি রাখি, তার কিন্তু কি হবে, যে সেমই হবে, মানে মানে লোকেশনও সেম হবে, সাইজও সেম হবে। তার মানে আমাদের ম্যাগনিফিকেশন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে জলের মধ্যে বায়ুর বুদবুদ কি রূপ নেয় আচরণ করে। তো জলের মধ্যে বায়ুর বুদবুদ কি করে, অবতল লেন্স বা কনকেভ লেন্সের মতো আচরণ করে। সেম কোশ্চেন আগের পেজেও ছিল। ওকে, আচ্ছা। ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি এবং নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক কি। তো আমরা এটা লিখতে পারি যে হাফ এম ভি ম্যাক্স, ভি হচ্ছে ভেলোসিটি, ম্যাক্স এর স্কোয়ার ইকুয়াল টু ইভিএস। ভিএস টা হচ্ছে কি, নিবৃত্তি বিভব। এখানে যে ভিএস টা হচ্ছে নিবৃত্তি বিভব। ওকে, তারপরে কি বলছে, একটি ট্রানজিস্টরে বিটা হচ্ছে 90, আলফা কত। তো আমরা আলফা আর বিটার মধ্যে সম্পর্ক জানি, বিটা ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা। এখানে বিটার ভ্যালু 9 বসিয়ে তোমরা আলফার ভ্যালুটা ক্যালকুলেট করে নেবে। ওকে, আচ্ছা। ধাতব পরিবাহী তড়িৎচুম্বকীয় অনুপ্রবাহ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। প্রথমত এই কোশ্চেনটা আগের বছর এসেছে, তো আমি তাও যেহেতু টেস্ট হয়ে আসছে বলে দিচ্ছি। হুম, তো এটার থেকে নিউমেরিক্যালটাই বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, ওকে। তো এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে প্রবাহের বেগ, এখান থেকে এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। হুম, এই যে আমাদের ডায়াগ্রামটা এটা আঁকতে হবে। তো আমাদের যে এই চোঙটার মধ্যে যে কত ইলেকট্রন পাস হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটা ক্যালকুলেট করেছে, নাম্বার অফ ইলেকট্রনস। তো ওখান থেকে আমরা কারেন্ট বের করেছি এবং ভিডি বের করেছি। আর আমাদেরকে যে সম্পর্কটা বের করতে হচ্ছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে, কারেন্ট পার ইউনিট এরিয়া ইকুয়াল টু এনইএ ভিডি। বা এটাও বের করতে, কোনটা বলেছে আমি একটু চেক করে নিই। প্রবাহ ঘনত্ব, তার মানে হচ্ছে আমাকে জে এর ভ্যালু, যেটাই বের করতে বলেছে এটা। ওকে, তারপরে কি বলেছে যে বৈদ্যুতিক কোষের তড়িৎচালক বল নির্ণয় করার জন্য ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়। এই কোশ্চেনটা কিন্তু বারবার প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে, তো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের এই যে, হুম, এই কোশ্চেনটা পড়বে। কেন আমরা হচ্ছে তোমার ভোল্টমিটার পোটেনশিওমিটারকে কেন ব্যবহার করা হয়, কারণ হচ্ছে আমরা যখন তোমার ভোল্টমিটার দিয়ে মাপবো, তখন আমাদের এই আইআর মানে নষ্ট ভোল্ট, মানে কিছু ভোল্ট নষ্ট হয়ে যায়, মানে নষ্ট ভোল্ট মানে এটা এক্সট্রা আমরা মাইনাস করে ফেলি, ঠিক আছে। বাট পোটেনশিওমিটারে এই ব্যাপারটা কিন্তু হয় না, ঠিক আছে। আমরা যখন একটা মানে তোমার হচ্ছে ভোল্টমিটার ব্যবহার করব, তখন যে ভোল্টেজটা আমরা মাপবো সেটা হচ্ছে E - IR হয়ে যায়, মানে কিছুটা এক্সট্রা মাইনাস হয়ে যাচ্ছে, যেটা মাপা উচিত ছিল সেটা না মেপে IR পরিমাণটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা এটাকে না ব্যবহার করে পোটেনশিওমিটারকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এই লেখা ওই লেখাটাই লিখতে হবে যেটা আমি দেখালাম। ওকে, নেক্সট কি বলেছে, যে একটি তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলীর তল সুষম চৌম্বক ক্ষেত্রে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ ঝুলানো আছে, টর্ক তোমাকে রাশিমালা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। ওকে, তো এটা বেসিক্যালি আমাকে এই যে এই ক্যালকুলেশনটা করতে হবে, ডায়াগ্রামটা আঁকতে হবে। ওকে, তারপরে গিয়ে এই যে এটা একদম বেসিক্যালি একদম সোজা ফর্মুলা, এফ ইকুয়াল টু BLI সাইন থিটা হয়। তো আমার হচ্ছে তোমার টোটাল টর্ক আমাকে বের করতে হবে। তো আমার যে টোটাল ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে IBL। ওকে, তার সাথে আমি বিটা মাল্টিপ্লাই করবো, কারণ আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা লাগবে। তো BIN, এখন এন নাম্বার অফ পাকের জন্য তোমার এন দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে নেবো, ঠিক আছে। আর এটা ভেক্টর ফর্মটা এরকম, সেটাও আমরা দেখে নেব। A ক্রস বি হয়, বি ক্রস এ কিন্তু হয় না, A ক্রস বি হয়, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছুর সাথে 90 ডিগ্রি করবে ম্যাগনেটিক ফিল্ড, তো তার জন্য আমরা পাবো না। যেখানে আমার হচ্ছে 90 ডিগ্রি করবে সেই জায়গার জন্যই পাবো। আর যেখানটা এই প্লেটটা আর এই প্লেটের মধ্যে দিয়ে আমরা কোনো ম্যাগনেটিক মানে টর্ক পাবো না, এই দুটোর জন্য আমরা টর্ক পাবো, ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে এই দেখো, এটা এই উপরের দিকে ফোর্স লাগছে, এটা নিচের দিকে ফোর্স লাগে। তো এইভাবে কিন্তু এই জিনিসটা এইভাবে রোটেট হবে, এইভাবে এটা, আর এটা হচ্ছে উপর দিকে আসবে এরকম টাইপের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে, বায়োসাভার্সের ভেক্টর রূপটি লেখো, ঠিক আছে। আচ্ছা, কোন ভৌত রাশির একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। এটা আমরা কি জানি, আমরা হচ্ছে চৌম্বক আবেশ বা হচ্ছে যেটাকে আমরা টেসলাও বলে থাকি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার 274 পেজে। ওকে,
274। তো ম্যাগনেটিক এটাও হচ্ছে আমার বায়োসেভার্সের চিত্র আঁকাতে বলেছে, তো এটা কিন্তু আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, চিত্র আঁকাতে বলেছে। এই কোশ্চেনটাও কিন্তু আগের বছরই এসেছে। হ্যাঁ, বায়োসেভার্সের সূত্রে এই ফর্মটাই। ওকে, নেক্সট হচ্ছে তোমাকে সুসঙ্গত উৎস বলতে কি বোঝায়। সুসঙ্গত উৎস আমরা কি জানি, সুসঙ্গত উৎস দিয়ে আমরা কি করি মেইনলি, ও তোমার ব্যতিচারের জন্য আমরা ইউজ করে থাকি। তো ব্যতিচারের শর্তাবলীর মধ্যে আমাদের মেন কি, সুসঙ্গত উৎস আমাদের লাগবে। তো সুসঙ্গত উৎস আমরা কাকে বলবো, আলোক উৎস থেকে নিঃসৃত তরঙ্গগুলি যদি দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকে, একটি তরঙ্গের দশার কোনো পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে অন্যটি সমপরিমাণ দশা পরিবর্তন হবে। মানে তোমার দশার যে পার্থক্যটা হবে সেটা সবসময় কি হতে হবে, ধ্রুবক হতে হবে। তাকেই আমরা কি করব, সুসঙ্গত উৎস বলবো। ওকে, তো এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সুসঙ্গত উৎস। ওকে, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এবার পড়বে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে যে তোমার ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা সাদা আলো ব্যবহার করলে কি হবে। তো আমরা যেটা, যদি আমরা একবর্ণী আলো ব্যবহার করি, আমরা ওই কালো স্পট পাবো এবং ওই কালারটাই পাবো। যদি যদি আমরা সাদা ইউজ করি, তাহলে মাঝখানে আমরা সাদা ব্যান্ড পাবো, কিন্তু চারিদিকে বিভিন্ন কালারের পটি দেখতে পাবো। ওকে, আচ্ছা, এই যে ইয়ং ডাবল স্লিট, এটাও তোমাদের বইতে রাখা আছে যে ইয়ং ডাবল স্লিট এর মধ্যে সাদা আলো যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা হচ্ছে কি পাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের লিখতে হবে, এতখানি পাওয়া যায় লিখলেই, উজ্জ্বল রেখা পাওয়া যায়, এটুকু লিখলেই হয়ে যাবে। ওকে, এই যে ব্যতিচারের মধ্যে রাখলে সাদা রেখার দুদিকে বিভিন্ন রঙের উজ্জ্বল রেখা পাওয়া যায়, এতখানি লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশি এক্সপ্লেন করতে হবে তখন করবে, কিন্তু তার আগে অত এক্সট্রা লেখার তো দরকার আর নেই। তারপরে কি বলছে, তাপীয় নিউট্রন কাকে বলা হয়, রাসায়নিক বিক্রিয়া এবং তাদের মধ্যে পার্থক্য লিখতে বলছে। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা দেখি তাপীয় নিউট্রন কাকে বলা হয়। ওকে, তো তাপীয় নিউট্রন দেখতেই পাচ্ছ তোমরা এত কিছু করে লিখে দিয়েছে। তো কোন নিউট্রনের গতিশক্তি যদি 10⁻² ইভির কাছাকাছি হয়, তখন সেই নিউট্রনকে আমরা তাপীয় নিউট্রন বলবো। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে, যে রাসায়ন বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য। রাসায়ন বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে আমাদের পার্থক্য। ওকে, আচ্ছা, রাসায়ন বিক্রিয়া এবং তোমার, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ দুটো পার্থক্য দেওয়াই আছে। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, মানে ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো, সেগুলো অংশগ্রহণ নয়, মানে অংশগ্রহণ নেয়। আর নিউক্লিয়র মধ্যে নিউক্লিয়াসের পরিবর্তনে আমরা যে অণু সৃষ্টি পাই, এটা ইভি রেঞ্জে হয়। আমাদের যেটা রাসায়নিক বিক্রিয়া, এটা মেগা ইলেকট্রোভোল্ট রেঞ্জের হয়। দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, আমরা জানি। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে, যে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লিখো। তো নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে স্পিন ডিপেন্ডেন্ট একটা ফোর্স এবং হচ্ছে একটা স্ট্রং ফোর্স। ওকে, আচ্ছা, যেটা বই লেখা আছে সেটাই আগে আমরা পড়ি। ওকে, আচ্ছা, নিউক্লিয়, হ্যাঁ, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য, প্রথমত এই যে আধান নিরপেক্ষ স্পিনের কথাটা হয়তো তোমাদের এখানে লেখাই নেই। ওকে, প্রোটন প্রোটন বা প্রোটন নিউট্রন বা নিউট্রন নিউট্রন বলের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। ঠিক আছে, নিউক্লিয় বল একটি, এর রেঞ্জ দেখতে পাচ্ছ 10⁻14 মিটারের মধ্যে আকস্মিক ধর্মী, এবং এর চেয়ে বেশি দূরত্বে বলটি শূন্য, অথচ এর পাল্লা কিন্তু অসীম। আচ্ছা, কুলম্বীয়, সরি, এটার কিন্তু পাল্লা অসীম না, এটার রেঞ্জই আছে এটা। আর কুলম্বীয় বলের যে পাল্লাটা সেটা হচ্ছে অসীম, কেন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, আচ্ছা, বড় হলে আরো জানতে পারবে এই ব্যাপারে। ঠিক আছে, তোমরা তাছাড়া লিখতেও পারো, কেন, এটা হচ্ছে দেখো এখানে দেখো যেটা বলেছে আধান নিরপেক্ষ। তারপরে স্পিন ডিপেন্ডেন্ট, তোমরা কথাটা লিখতে পারো স্পিন ডিপেন্ডেন্ট, স্পিনের ওপর নির্ভর করে, এরকম করে লিখতে পারো। আর যে স্পিন, স্পিন বলতে তোমাদের যে তোমরা কেমিস্ট্রি ক্লাসে পড়েছো, ওই স্পিনের কথাই বলা হচ্ছে। ওকে, স্পিন ডিপেন্ডেন্ট হয়। টি, ওকে, টি হবে এটা, আমি ডি লিখে দিয়েছি। ওকে, স্পিন ডিপেন্ডেন্ট। ওকে, আরো অনেক কিছু হয়, তোমার ওগুলো তো আর লেখা মানে অত বলা যাবে না তোমাদেরকে। ওকে, অ্যামপ্লিটিউড মডুলেশন এবং এর চিত্রটি আঁকতে বলেছে। তো এটাও হচ্ছে দেখিনি আমরা, চলো 847। ওকে,
অ্যামপ্লিটিউড মডুলেশনের ফার্স্টে আমাকে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, তারপরে এটা আঁকতে হবে, আর এটার কম্বিনেশন সার্কিটটা যেটা মানে যেটা দুটো করার পর সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যামপ্লিফিকেশন হয়ে গেছে এখানটা। ওকে, এরপরে যেটা বলেছে বিটার কথা বলেছে, এই যে মডুলাঙ্ক বা তোমার বিটা, এটার ডেফিনেশনটা চেয়েছে, তো এটা তোমরা লিখতে পারো, এটাই লিখবে। ওকে, এই যে ব্যবহৃত এবং হচ্ছে চিহ্নটি চিত্র সহ দেখো, তো এই ওই জিনিসটা, এই কোশ্চেনটা এইখানে এটাকে দেখাতে হবে এবং হচ্ছে এই ডায়াগ্রামস গুলো আঁকতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি বলে, আমাদের হচ্ছে কি সেম চার্জ থাকবে একটা স্মল ডিস্টেন্সের মধ্যে, তাকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি যদিও। ওকে, ওকে, এই যে দ্বিমেরু, আচ্ছা দ্বিমেরু ভ্রামক বলেছে তাই না, তাহলে দ্বিমেরু ভ্রামক এটা হবে আমাদের। ওকে, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী গুণফলকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি। আর দ্বিমেরু কাকে বলি, সমপরিমাণ বিপরীতধর্মী একটি দুটি আধানের ক্ষুদ্র দূরত্বে থাকলে যে ব্যবস্থা গঠিত হয় তাকে আমরা কি বলি, দ্বিমেরু বলি। ওকে, এরপরে মনে হয় আমাদের টর্কের ক্যালকুলেশন দিয়েছিল এখানটা, হ্যাঁ টর্কের ক্যালকুলেশনটা দিয়েছে। ওকে, টর্কের ক্যালকুলেশনটা টর্কের ক্যালকুলেশনটা আমাদের কোথায় আছে, এই দেখতে পাচ্ছ তোমরা। টর্ক হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে টর্ক কত হয়, একটা ভ্যালু থাকে পি ক্রস ই, এই যে তোমাদের টর্কের টর্ক ইকুয়াল টু কিউ ই ইন্টু এসি, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা কি 2l সাইন থিটা হবে, তো এখান থেকে আমরা পিই সাইন থিটা পাচ্ছি। ওকে, নেক্সট কি বলেছে, আচ্ছা তড়িৎ ক্ষেত্র সংরক্ষী না অসংরক্ষী, তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে সংরক্ষী। ওকে, নেক্সট কি বলেছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ ভব শূন্য হতে পারে কি, এই পুরো যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে তোমাদের একদম সেটের কোশ্চেন, দাবাই আছে বইতে। তো আমরা জানি যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেই হচ্ছে কিন্তু পোটেনশিয়াল মানে কনস্ট্যান্ট হতে পারে, এমন না যে ভ্যালুই হবে না। দেখতেই পাচ্ছ যে স্পেরিক্যাল শেলের কেসে কি হয়, ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না কিন্তু কিন্তু পোটেনশিয়াল কিন্তু বর্তমান। ওকে, তো এইটাই আমাদের এই কোশ্চেন এক্সপ্লেন করেছে, 2001-এ এসেছিল, এইচএস এ 2001-এ কোশ্চেনটা এসেছিল, তো এইটা তোমাদেরকে ডিসকাস করতে হবে যে এখানে ভি ধ্রুবক হলে ডিভি ডিএক্স হচ্ছে 0 অর্থাৎ ই 0। হ্যাঁ, ঠিক তেমনি যদি আমাদের মানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেও ভি কিন্তু ধ্রুবক হতে পারে, ঠিক আছে, এটা একটা এক্সপ্লেন দিয়েছে। এবং ভি যদি শূন্য হয় বা হলেও ভি যদি ধ্রুবক না হয় ই কিন্তু শূন্য হবে না, ই শূন্য হবে না, এটা হচ্ছে তোমাদের এই যে একটা এক্সপ্লেনেশন দিয়েছে। ভি শূন্য হয়েছে কিন্তু কিন্তু ই কিন্তু একটা, কেন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, তো এটা কিন্তু নাও শূন্য হতে পারে। ওকে, তো দুটো এক্সপ্লেনেশন দিয়েছে, তো দুটাই হচ্ছে এমন না যে একটা হলে একটা হতেই হবে, মানে একটা শূন্য হলে আর একটা শূন্য হবে এরকম তো কোনো ব্যাপার নেই। ভি শূন্য হলেও ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, আর ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেও ভি কিন্তু থাকতে পারে, তো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো দুটো এক্সপ্লেন দিয়েছে, তোমরা ভালো করে পড়ে নেবে, দেখতে পাচ্ছ 3 মার্কসে দিয়েছে এখানটায়। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে যে 1 ফ্যারাড বলতে কি বোঝো, 1 ফ্যারাড বলতে কি বোঝো। ওকে, 1 ফ্যারাড বলতে আমরা কি বুঝি। ওকে, 1 ফ্যারাড বলতে আমরা এখান থেকে আমরা এক্সপ্লেন করতে পারবো যে কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে সেটি বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে ওই পরিবাহীর ধারকত্বকে আমরা 1 ফ্যারাড বলতে পারি। নেক্সট কোশ্চেন কি বলেছে, আমাদের একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ধারকত্ব কত, তো আমি এখানে অঙ্কটা করেছি সাইডে। সি ইকুয়াল টু আমাদের কে বাই আর হয়, সি এর ভ্যালু দেওয়া আছে এবং আর আমি বসে এখান থেকে 4 পাই এপসাইলন করে ক্যালকুলেট করলাম 11 ইন্টু 10⁻⁶ মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাডে তোমরা অ্যান্সার বলতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, দুটি ধারককে সমান্তরাল এবং শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব 5 এবং 1.2, তাহলে দুজনের ধারকত্ব মানে মেনশন করো। তাহলে এখানে আমরা কি জানি যে C1 + C2 বলেছে আমাদের 5, মানে এটা আমরা সমান্তরাল কানেকশন করেছি, সি যে কানেকশন করলে এত হবে। তো এখান থেকে আমরা দুটো ইকুয়েশন বের করে নিলাম, যে এখান থেকে আমরা C1 C2 এর ভ্যালু বের করবো। দেখো C1 C2 আর C1 + C2 কে আমরা 5 লিখতে পারি, 5 লিখলাম ইকুয়াল টু 1.2, তার মানে এখান থেকে C1 C2 গুণ করলে 6 আসবে। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লাগালাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করলাম, যে C1 - C2 এই ফর্মুলা মানে C1 - C2 কত হবে সেটা জানতে পারলাম, এটাকে যদি আমি সলভ করি তাহলে 1 আসে, C1 - C2 তার মানে 1 হয়ে যাবে। C1 + C2 আমি জানতাম, তাহলে এখান থেকে আমি C1 বের করলাম এবং C2 আমি ক্যালকুলেট করলাম। ওকে, একদম ইজি কোশ্চেন ছিল, কোনো কিছু নেই, জাস্ট ম্যাথামেটিক্স। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, কারশফের ভোল্টেজ সূত্রটি লেখো, শান্ট কি এটা লিখতে বলেছে। তো কারশফের ভোল্টেজ সূত্রটি চলো আমরা দেখিনি। ওকে, কারশফের ভোল্টেজ সূত্রটি এই যে
বিবৃতি করো। আমাদের বলেছে যে তড়িৎ বর্তনীতে যে কোনো বদ্ধ লুপে ক্ষেত্রে একটি রোধ এবং সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপে তড়িৎচালক বলের বীজগাণিতিক মানের সমান হয়। মানে আমি যে এই যে আমাদের এই বদ্ধ লুপটার মধ্যে যে আমাদের পোটেনশিয়াল ড্রপটা হয়, মানে মোট কথা কি শক্তি সংরক্ষিত হবে। এখানে আমাদের মানে শক্তি উৎস কারা, এই দুটা। আর এদের মধ্যে যে ভোল্টেজটা পড়বে, এই ভোল্টেজটা যোগ করলে আমি এটাই পাবো, এই উৎসের সোর্সটাই পাবো। তাই আমাদের বলেছে, এই দেখতে পাচ্ছ। ওকে, আচ্ছা। নেক্সট কি বলেছে যে মিশ্র পরিবাহী সর্বোচ্চ মানে প্রবাহের শর্তটি নির্ণয় করো। ওকে, ওয়ান। আচ্ছা, তার আগে শান্ট কি? শান্ট হচ্ছে তোমাদের কি দেখিনি আমরা, চলো। ওকে, শান্ট কি আমাদের? এই যে দেখতেই পাচ্ছ, শান্টের একটা বড় সড়ো লেখা আছে। যে অ্যাকচুয়ালি কি হয়, যদি আমাদের কোনো মানে এরকম তড়িৎ যন্ত্র থাকে, যাদের তড়িৎ যন্ত্র থাকে, যাদের মধ্যে দিয়ে বেশি পরিমাণে কারেন্ট কিন্তু প্রবাহিত হতে পারে, তাদের একটা সীমা থাকে যে ম্যাক্সিমাম এতটা কারেন্ট যেতে পারে। তো সেই সব যন্ত্রের ক্ষেত্রে আমরা কি করি, তার মানে সমান্তরালে আরেকটা মানে একটা রোধ লাগিয়ে দিই, যাতে কি হয়, কারেন্টটা এর মধ্যে দিয়ে, মানে এক্সট্রা যতটা এখানে কারেন্ট যেতে পারে তো যাক, কিন্তু বাকিগুলো এটার মধ্যে দিয়ে চলে যায়। এই যে প্রসেসটা, এটাকে আমরা শান্ট বলা হয়। তো আমরা কি বলি, যে এমন একটি রোধক গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হয়, যার মান হচ্ছে খুব কম। তো মান খুব কম হলে কি হবে, বেশি কারেন্ট এটার মধ্যে দিয়ে যাবে, তো এটার মধ্যে কোনো ডেঞ্জারাস ব্যাপার যেটা হবার, সেটা কিন্তু হবে না। এই প্রকল্পটিকেই শান্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কি বললো আমাদের, কারসাপস হয়ে গেল। আচ্ছা, এই যে মিশ্র পরিবাহীর এটা 189। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটাও কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি 189, ইয়েস, এই যে, হুম, হচ্ছে। আচ্ছা, কোষের মিশ্র সমবায়। ওকে, ফার্স্ট আমাদের কারেন্ট বের করতে হবে। কারেন্ট কি আমাদের আছে, MR+NR। ওকে, MR+NR। তারপরে আমাকে কি করতে হবে, কারেন্ট, আমি কি লিখতে পারি, এই যে এটাকে আমি এইভাবে লিখতে পারি, A-B² প্লাস, মানে A² + B² ফর্মুলা দিয়ে আমি এটাকে লিখলাম। এখন কারেন্ট ম্যাক্সিমাম করতে গেলে কি হতে হবে, এই টার্মটা আমাকে মিনিমাম হতে হবে। তো এই টার্মটা মিনিমাম কখন হবে, যখন কিনা এটা ভ্যালু আমি 0 করতে পারি। তো এটা 0 করলে আমার এখান থেকে কন্ডিশন চলে আসলে MR=NR। তো এটাই হচ্ছে শর্ত আমাদের। আর তার জন্য আমাকে রোধ কত হতে হবে, রোধ হচ্ছে এত হতে হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ভালো করে পড়বে। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাদের, নেক্সট হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত, মানে সীমাস্থ মানটা আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, সীমাস্থ মান সংকট কোণের দ্বিগুণ হয়, এই প্রুফটা আমাকে করতে বলেছে। দেখো 3 মার্কসে আছে, তো একটু লিখতে হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা। ও না, এটার সাথে আর 2 মার্কসের 1 মার্কসের কোশ্চেন আছে। ঠিক আছে, এটা 2 মার্কসের। ওকে, তাহলে একটু হালকা করে লিখলেও হবে। ওকে, আচ্ছা। অপটিক্সের কেসে আমি বলবো ডায়াগ্রামটা আঁকা খুবই দরকার। ওকে, ডায়াগ্রাম কিন্তু আঁকবে। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছ, এটা আমাদের প্রথমে নিয়মটা, এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা আমাদের ডায়াগ্রাম। এখান থেকে আমি ফার্স্টে কি করব, শর্তটা বের করব। ঠিক আছে, A = আমার কত হওয়া উচিত, A = sin ইনভার্স sin I1/μ প্লাস sin ইনভার্স 1/μ। দেন আমাকে কি বলেছে, যে এই যে দেখো, ঘেঁষে বেরোনোর শর্তের কেসে আমি কি করতে পারি, I1টাকে 90 ডিগ্রি ধরতে পারি। যদি আমার I1 90 ডিগ্রি হয়, তাহলে আমি এর ভ্যালুতে যদি আমি 90 ডিগ্রি বসাই, তাহলে আমাদের কি কিন্তু আসছে, থিটা, তোমার A = 2θc। ওকে, তো এটা হচ্ছে আমাদের ঘেঁষে না পাওয়ার শর্ত। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে সমানুপাতিক হয়, মানে কিভাবে রিলেশন ওদের মধ্যে আছে। আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল, তো কিভাবে ইনভার্সলি, সেটা আমরা দেখিনি। ওকে, তো এখানে এই দেখতেই পাচ্ছ, তোমাদের গ্রাফও প্লট করা আছে, যে মিউ হচ্ছে কি হচ্ছে 1/r² এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কিন্তু লেন্সের ফোকাস আমরা কি জানি, 1/f = μ - লেন্স মেকআপ ফর্মুলা থেকে। তো মিউ হচ্ছে কি আবার এফ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মিউ আবার ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি মোরাল অফ দ্য স্টোরি বলতে পারি যে এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু λ²। তো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কিন্তু আমাদের কি হবে, লিনিয়ার রেখা হুইচ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। ওকে, আচ্ছা। নেক্সট কি বলেছে, লেন্সের যে বিশ্লেষণী ক্ষমতা বলতে কি বোঝো, সংজ্ঞা দাও।
ওকে, তো বিশ্লেষণী ক্ষমতা আমরা কাকে বলবো? তো লেন্স বা যে কোনো যন্ত্রেরই বিশ্লেষণী ক্ষমতা বলতে আমাদেরকে কিন্তু এইটা তোমরা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তো বিশ্লেষণী ক্ষমতা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের বিশ্লেষণী ক্ষমতা ফর্মুলা দেওয়া আছে ডি 1.22 ল্যামডা। ওকে, এই ফর্মুলাটা তোমাকে করে লিখতে হবে। আচ্ছা, এটার করসপন্ডিং যে কোশ্চেনটা আছে ওটাও অলরেডি সলভ করা। ওকে, এই যে কোশ্চেনটা তোমার হচ্ছে এত তোমার নববীক্ষণ যন্ত্রের ব্যাস দেওয়া আছে, তোমাকে ল্যামডা দেওয়া আছে, বিশ্লেষণী ক্ষমতা বের করতে বলেছে। আচ্ছা, 6। ওকে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে একই কোশ্চেন, কিন্তু জাস্ট হয়তো তোমাদের একই কোশ্চেন দিয়েছে 660, আর এটা 203.2। হ্যাঁ, একই কোশ্চেন, একই ভ্যালু। তো এটাই তোমাদের অ্যান্সার হবে। দেখতেই পাচ্ছ কি করে করেছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, আর ইকুয়াল টু এ 1.22 বাই ল্যামডা, 1.22 ল্যামডা। তো ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলাম, আর এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে আমি যে বের করে ফেলাম যে কতটা ম্যাগনিফাই হতে পারে, রিজলভিং পাওয়ারটা আমাদের কত, বিশ্লেষণী ক্ষমতা মানে রিজলভিং পাওয়ার। ওকে, আচ্ছা, হর্ষ দৃষ্টি ত্রুটি কি? আচ্ছা, 624। ওকে, যারা চশমা পরে তারা তো জানোই কি হবে না হবে। আচ্ছা, তাহলে এই স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি একই ব্যাপার, শর্ট সাইট। ওকে, মায়োপিয়া যাদের আছে, মানে যারা হচ্ছে তোমরা, মানে যাদের পাওয়ার হচ্ছে নেগেটিভ। ওকে, মাইনাসে পাওয়ার যাদের, বেশিরভাগ স্টুডেন্টেরই মাইনাসে থাকে, দূরের জিনিস দেখতে পায় না। তো একই প্রবলেম এটা, তোমরা নিজেরাই ভালো পারবে। প্রতিকার কি করা হয়, মানে তাদের মনে যাদের পাওয়ার নেগেটিভ, ওকে, তাদের ফোকাসটাও নেগেটিভ অবশ্যই, তার জন্য পাওয়ার নেগেটিভ, তো আমরা মানে অবতল লেন্স লাগাবো। তো এই কেসে আমরা এইভাবে উপকার করে থাকি, মানে ট্রিটমেন্ট করে থাকি এটাকে। আর এটা কেন হয় দেখতেই পাচ্ছ, এই ডায়াগ্রামস গুলো কিন্তু পড়বে, ডায়াগ্রাম গুলো কিন্তু আসে। হ্যাঁ, ডায়াগ্রাম গুলো কিন্তু পড়বে, বায়োলজি ভেবে ছেড়ে দিয়ে না কিন্তু, হ্যাঁ, ফিজিক্সও দিয়ে দেয়। ওকে, আচ্ছা, এটার সাথে প্রতিকারও দেওয়া থাকে মোস্ট প্রবাবলি। প্রতিকার আমরা কিন্তু দেখে নিলাম কি কি করতে হবে, দেখো চিত্র সহ ব্যাখ্যা বলেছে। নেক্সট কি বলেছে, যে তোমার আলোক তড়িৎ ক্রিয়ায় তীব্রতাটা সম্পৃক্ত প্রবাহের সম্পর্কটি কি? আচ্ছা, তীব্রতা আমরা কি জানি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। ওকে, কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এটাকে তোমাদের যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে কি করে করবে? আচ্ছা, আচ্ছা, আমি এটা নাহলে করছি, তার আগে এটা আমি দেখিয়ে দিই যে আলোর তড়িৎ ক্রিয়ার আলোর তীব্রতার সাথে সম্পর্কটি কি হবে। এবং ফোটন শক্তি 1 ইলেকট্রোভোল্ট আছে, তোমাকে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমি কি করব, যে আমাকে ই ইকুয়াল টু 1 ইভি দেওয়া আছে। ওকে, তাহলে আমি এইচসি বাই ল্যামডা করে আমি ল্যামডার ভ্যালুটা বের করলাম, ওর করসপন্ডিং নিউটা আমি এইভাবে বের করলাম। এখন আমাকে কি বলেছে, কারেন্ট আর ওটার মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা কি জানি, আই হচ্ছে তোমার কারেন্ট, কি বলতে পারি, কারেন্ট ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, সবাই জানি আমরা। ওকে, ডিডিটি অফ, এখন কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে, সেটা হচ্ছে এন নাম্বার অফ ইলেকট্রনস, আমি কিউ কে এনি এনি লিখতে পারি। আচ্ছা, এখানে কি ইলেকট্রনের চার্জটা কি কনস্ট্যান্ট, ইটা বাইরে চলে গেল, ডি এন বাই ডিটি। ওকে, তাহলে আমাদের কারেন্টটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার অফ ফোটন নাম্বারের উপর ডিপেন্ড করছে, টাইমের সাথে সাথে কতগুলো ফোটন নাম্বার বেরোচ্ছে। ওকে, এখন ফোটনের নাম্বারটা কিসের উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটি বা তীব্রতার উপর ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি যে আই ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। তো স্মল মানে ক্যাপিটাল আই, যেখানে ক্যাপিটাল আইটা কি, ইন্টেন্সিটি বা তীব্রতা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো এটা কি করতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে কি, আচ্ছা, আলোক ভোল্টীয় কোষের গঠন প্রণালী এবং ব্যবহার লিখতে বলেছে তোমাদেরকে। ওকে, তাহলে আমরা কোনটা করবো, এই সৌরকোষ যেটা আছে সেটাও একই রকম ফেনোমেনায় চলে। ঠিক আছে, ফোটো ডায়োড কোয়াড্রেটিক, ফোটো মানে ফোর্থ কোয়াড্রেন্টে হয়, ডায়াগ্রাম আছে, সবই এটা পড়তে হবে, পড়ে নেবে, এটা পড়তে হবে। নেক্সট যেটা বলেছে, ওকে, আচ্ছা, নেক্সট যেটা বলেছে যে তোমাদের এটা হয়ে গেল। আচ্ছা, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন, আচ্ছা, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করা হয় কেন, সেটা হচ্ছে কোশ্চেন। ওকে,
তো আমরা কি জানি নিউক্লিয়াস এই যে আমাদের যে সংযোজন হওয়ার শর্ত কি আমাদের হচ্ছে কি উচ্চ মানে হাই টেম্পারেচার লাগবে আর হালকা মৌল হতে হবে। তখন হাই টেম্পারেচার কেমন হাই টেম্পারেচার লাগবে? তো সেই হাই টেম্পারেচারটা যেই পরিমাণে এই যে দেখো কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হয়। না হলে তার জন্য কি করতে হয় আমাদেরকে ওই যে উচ্চ উষ্ণতা তৈরি করার জন্য আমরা কি করি নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বা কার্যত বোমা বিস্ফোরণ এরকম করতে লাগে। তারপরে কি আমরা নিউক্লিয় সংযোজন করতে পারি। তো এর জন্যই আমাদের এই প্রসেসটা কিন্তু আমাদের মানে সরি চাঁদ না সূর্যের মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, তো হিউজ পরিমাণে বিস্ফোরণ হয়, মানে বোমা ওই রকম এনার্জি আমাদের লাগবে এটাকে করার জন্য। ওকে, তার জন্য সংযোজনের আগে বিভাজন করতে হবে। ওকে, জাস্ট আমাদের কি টেম্পারেচারের নিডটাকে মেটানোর জন্য আমরা এই প্রসেসটা আগে করব। ওকে, আচ্ছা, তেজস্ক্রিয় মৌলের বিঘটন ধ্রুবক ল্যামডা এবং গড় আয়ু 7 মধ্যে মানে 7 লিখেছে টাওকে। ওকে, সম্পর্কটি কি? ওকে, তাহলে আমরা কি জানি এই যে সম্পর্কটি তোমাদের বইতেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই অর্ধায়ু আর গড় মান তো এটা না, হ্যাঁ, এই গড় আয়ু আর অর্ধায়ুকাল। তা আমাদের কি হচ্ছে যে ল্যামডার জায়গায় 1/টাও বসাতে লাগবে। তো n ইকুয়াল টু n নট e⁻ ল্যামডা টি আমরা জানি। তো ল্যামডার জায়গায় 1/টাও বসিয়ে দেবো, 1/টাও ইন্টু টি। তো এটা আসলো। তো আমরা এখান থেকে সিম্পলিফাই করে নিয়ে বলতে পারি n ইকুয়াল টু n নট। তো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। ওকে, নেক্সট কি বলেছে? এটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, পারমাণবিক পদার্থের পরমাণু সংখ্যাটাও দেওয়া আছে, প্রতি সেকেন্ডে কতটা বিঘটন হবে তা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে এটা আমরা কি করে পড়বো? আমাদের কি বলা আছে 14 অথবা দেখতেই পাচ্ছ টি হাফটা দেওয়া আছে, টি নট দেওয়া আছে, ডিএন বাই ডিটি মাইনাস ল্যামডা এন হয়। তো ল্যামডার জায়গায় আমরা কি বলতে পারি? ল্যামডা ইকুয়াল টু 0.693 বা ln2 বাই টি হাফ। তো ln2 বসালাম, টি হাফের জায়গায় আমরা বসাতে পারি কি, এটা আমাদের ডেইজে আছে, তো ডেজটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা কি করবো? 30 ইন্টু 24 ইন্টু 36 সেকেন্ডে মাল্টিপ্লাই করলাম এবং এন এর জায়গায় 10⁻12 বসালাম। তাহলে আমি এখান থেকে ডিএন বাই ডিটি হচ্ছে ডিসইন্টিগ্রেট পার সেকেন্ড আমরা বের করে ফেললাম। ওকে, 14 নম্বরটা আমাদের হয়ে গেল আশা করি। নেক্সট যেটা বলেছে, হ্যাঁ 14 নম্বরটা হয়ে গেছে। নেক্সট যে বলেছে একটি বিশুদ্ধ অর্ধ পরিবাহীকে কি করে পি টাইপ এবং এন টাইপে করতে হবে তা আমরা জানি। তো পি টাইপে আমরা করতে গেলে আমরা কি করি? তোমরা হচ্ছে ট্রাইভ্যালেন্ট যে ইলেকট্রন তোমার মৌলগুলো আছে, ত্রিযোজী বন্ধন আর পঞ্চযোজী যেই যৌগগুলো আছে তাদেরকে আমরা ডোপিং করি। ওকে, আচ্ছা, এবং পিএন শোষিত মানে যে এদের ডায়োডের এই নিঃশোষিত স্তর কোথায় কিভাবে তৈরি হয় এটাও কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে বলেছে। ওকে, তো নিঃশোষিত অঞ্চলের এই পোর্শনটা ডিপ্লেশন রিজিয়ন কিভাবে তৈরি হয়েছে এই কথাটা লিখতে হবে এবং এখানটায় যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা তৈরি হয়েছে সেটাও বলতে হবে। ওকে, এগুলো শর্ট টাইপের কোশ্চেন যেটা আছে সেটা আমি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে আগের বছরে যে এবিটি এর ফুল এই চ্যাপ্টারের সলিউশন ছিল সেটার পিডিএফ আমি এখনো ওই তোমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে এবং এটার ভিডিওটাও আছে। তো তোমাদের যদি শর্ট করে মানে চাও বা এই চ্যাপ্টারটা থেকে কি কি ইম্পর্টেন্ট তো ওটা চেক আউট করে নিতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা বলেছে যে আচ্ছা, এটা তো হয়ে গেল। আচ্ছা, ভরক্রিয়ার সূত্রটি কি? ভরক্রিয়ার সূত্রটি আমরা জানি কি, এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। ওকে, তো একবার দেখে নি 793। আচ্ছা, আগের পেজে আছে। ওকে, এই যে ভরক্রিয়ার সূত্রটি কি? তাপীয় সাম্যাবস্থায় আমাকে তাপীয় সাম্যাবস্থায় থাকতে হয় প্রসেসটা করার জন্য। মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন এবং হোলসের সংখ্যা ঘনত্বের গুণফল সর্বদা কি হবে? ধ্রুবক হয় এবং তা কি হবে? এনআই এর বর্গের সমান হয়। তার মানে এটাকে এভাবে লিখতে পারি, এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। ওকে, আচ্ছা, নর গেট এর লজিক সংকেত এবং বর্তনীটি আঁকো। নর গেট আমরা কি করে আঁকি? নর গেট হচ্ছে আমরা আগে রাখবো, তারপর একটা নট দিয়ে দেবো। হ্যাঁ, নট গেট। আর এটার বর্তনী তো তোমরা সার্কিট রাখতেই পারবে, ট্রুথ টেবিল বইতেও আছে যদিও। এ বি
এ বি আর এটা যদি ওয়াই হয়, 0 0 আমাকে এ 0 1 1 0 1 0, ঠিক আছে? তবে 0 1, আচ্ছা কেউ আবার বলতে পারো যে ম্যাম এখানে তো 1 হয় না, হ্যাঁ, তো ওটা আগে মুছে দিই, নাহলে আবার মানে ওভাবে লিখলেও ওরকম কোনো ব্যাপার না, যারা কম্পিউটার সায়েন্স তারা তো জানোই। ওকে, ওকে, তো 0 1 এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 0 আমার হচ্ছে 0 হয়ে যাবে। 1 1 এটাও 0 হয়ে যাবে, তাহলে 0 0 জন্য শুধু আমি আউটপুট পাবো। ওকে, এটা আমার লজিক গেট। এবং এই গেটকে ব্যবহার করে অ্যান্ড গেট কিভাবে পাওয়া যাবে? তো অ্যান্ড গেট বের করতে গেলে আমাকে কি করতে হবে, তিনটা হচ্ছে নট গেট লাগবে। তো ফার্স্টে আমি এখান থেকে এটা নিলাম, একটা নট গেটে লাগিয়ে দিলাম, সরি নট গেটে লাগিয়ে দিলাম। এখানে আরেকটা বি কে নিলাম, ওকেও আমি নট গেটে লাগিয়ে, এটা অ্যান্ড গেট হয়ে যাচ্ছে। ওকে, আর এদের যে ইনপুটটা সেটাকে আমি আরেকটা নট গেটে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, অ্যান্ড গেটের মতো কাজ করবে। দেখো কি হবে, এটা এ বার হয়ে গেল, এটা বি বার হয়ে গেল, এটা যদি বি দিই, ওকে, এটা যদি বি দিই বি বার হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি হবে, অর মানে ফার্স্টে প্লাস হবে, এ বার প্লাস বি বার তার হোল বার হয়ে যাবে। তো এ বার প্লাস বি আর বি বারকে আমি কি লিখতে পারি, এ বি তার বার, তার আবার বার হয়ে যাবে, কারণ এই বারটা অলরেডি আছে, তো এটা বসিয়ে দিলাম, তাহলে আমার কি পেয়ে গেলাম, এ বি। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তনী। ওকে, তবে ন্যূনতম অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে কিভাবে অর গেট বানাবে? তো অ্যান্ড গেট আর নট গেট দিয়ে বানাতে বলছে অর গেট। ওকে, তো এই প্রসেসটা দিয়ে আমি করতে পারি। তো অ্যান্ড গেট দিয়ে আর নট দিয়ে, মানে মুদ্রা কথা আমাকে ন্যান্ড গেট দিয়ে আমি করতে পারি, কারণ অ্যান্ড আর নট তো ওখানেও ইউজ করা হয়, তাই না? অ্যান্ড গেটে তিনটা দিয়ে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে যে একটি আহ, হুম, একটি কোষে ই এবং আর হচ্ছে তোমার কোষের মধ্যে ই ওয়ান আর টু, এদের মধ্যে সমান্তরাল যুক্ত করা হলে তড়িৎচালক বল নির্ণয় করো। ওকে, এই জিনিসটা বলছি যে এখানে ফার্স্টে কি হচ্ছে, যে একটা হচ্ছে সার্কিট আছে, এখানটা হচ্ছে ই ওয়ান হচ্ছে আমার আমি হচ্ছে ব্যাটারি লাগালাম, তার করসপন্ডিং আর ওয়ান, এটা ই টু করসপন্ডিং আর টু। ওকে, তাহলে দেখো সমান্তরাল যুক্ত করা তার মানে কি ই ওয়ান আর ই টু হচ্ছে কি হবে, ভ্যালুটা সেমই হতে হবে। ওকে, তো এটা সেম করে নিলাম। আর ইকুইভ্যালেন্টটা বের করলাম, আর ইকুইভ্যালেন্টটা কি করে বের করবো, দেখো এই দুটো সমান্তরাল আছে, তাহলে এদের সমান্তরালটাকে করে নিলাম। ওকে, এই সমান্তরালের সাথে আটটা কি আছে, প্যারালাল আছে, ক্যাপিটাল আট, সরি, এই সমান্তরালের সাথে এই আটটা কি আছে, সিরিজে আছে, তো এটা আমি সিরিজে করে নিলাম। তাহলে আমাদের নেট যেটা হলো সেটা, তাহলে আমরা ই নেট কি লিখতে পারি, আচ্ছা কারেন্ট কি পাবো আমি, এটা আমি কারেন্ট লিখেছি, আই নেট করে দিয়েছি। ওকে, তো আমি কারেন্ট কি পাবো, কারেন্ট হচ্ছে আমি পাবো ই বাই আর প্লাস আর আর ওয়ান বাই আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। ওকে, আচ্ছা তাহলে এটা আমি কি পাবো, আই। ওকে, নেক্সট যেটা বলেছে যেটা হচ্ছে কি, আমাদের এই সার্কিটটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। আচ্ছা, হুম, আচ্ছা, এই সার্কিটটা যেটা, এটা আমি করিনি, এটা তোমাদের সামনেই করবো, তার জন্য এই কোশ্চেনটা আমি আগেও সলভ করিয়েছি, ঠিক আছে? এই সার্কিটটাকে তোমরা যদি ভালো করে দেখো, এইভাবে একটা লাগানো আছে, সাথে আরেকটা এইভাবে আছে, এটা হচ্ছে আমাদের টার্মিনালটা, এ এন্ড বি। ওকে, আচ্ছা, তো আমাকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তো আমি এই পয়েন্টটার নাম দিলাম ওয়ান, এই পয়েন্টটার নাম দিলাম, ওকে, এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমি ওয়ান। তো এই পয়েন্টটা যদি আমার ওয়ান হয়, এই পয়েন্টটার মধ্যে মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপটা এখানেও ওয়ান পড়বে। ওকে, তো আমার এই পয়েন্টটাও কিন্তু ওয়ান হয়ে গেল। সিমিলারলি এই পয়েন্টটার নাম দিলাম দুই, তো এই পয়েন্টটা যদি দুই হয় তাহলে এই পয়েন্টটাও কি হওয়া উচিত, দুই হওয়া উচিত, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। সিমিলারলি এটা যদি আমার তিন হয়, তাহলে এই পয়েন্টটাও কি হওয়া উচিত, তিন হওয়া উচিত। এখন এক দুই তিন করে আমি করবো। ফার্স্ট যে রোধটা, এটা হচ্ছে এক আর দুইয়ের মধ্যে লাগানো আছে, এই ফার্স্ট রোধটা এটা এক আর দুইয়ের মধ্যে। সেকেন্ড যে রোধটা এটাও এক আর দুইয়ের মধ্যে লাগানো, থার্ড যে রোধটা সেটাও এক আর দুইয়ের মধ্যে। তার মধ্যে এই তিনটা রোধ হচ্ছে কি আছে, প্যারালালে কানেক্টেড আছে ইচ আদার। ওকে, এভাবে তিনটা রোধ প্যারালালে লাগানো আছে, আর আর এন্ড আর।
নেক্সট এটা 2 আর 3 এর মাঝখানে লাগানো আছে, তো আমি 2 আর 3 এভাবে করে নিলাম, 2 আর 3 এভাবে করে নিলাম, 2 আর 3 এইভাবে করে নিলাম। ওকে, এটাও কিন্তু প্রত্যেকটা 2 আর 3 এর সাথে লাগানো আছে, আর আর এন্ড আর। তাহলে এই তিনটা আর হচ্ছে আমাদের কিসে আছে, সিরিজে আছে, সরি প্যারালালে আছে, এবং এই তিনটা প্যারালাল তাদের সাথে উভয় সিরিজে আছে। তো আমি যদি এটা কম্বাইন করি তাহলে কি বলতে পারি, একটা এরকম করে আছে, একটা এরকম করে আছে, আর এটার ইকুইভ্যালেন্ট কি হবে, তিনটা আর এর তোমার প্যারালাল কানেকশন, মানে 3/r, মানে r/3। ওকে, এটা হবে r/3, সিমিলারলি এটাও হবে r/3, আর এদের তুল্যটা কি হয়ে যাবে, সিরিজে মানে যোগ করতে হবে, মানে 2r/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এবার সার্কিটের অঙ্ক যদিও ইম্পর্টেন্ট আছে, তবে এটাই আসবে, এটার কোনো ব্যাপার নাই। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে যে আচ্ছা, অ্যামমিটার ও ভোল্টমিটার মধ্যে কার রোধ বেশি। তো এটা কিন্তু বেসিক কোশ্চেন, হ্যাঁ, তো কিন্তু মানুষে কনফিউজ হয়ে যায়। তো এর জন্য তোমরা একটাই মনে রাখবে, দুটো একবারে মনে রাখতে গেলে কিন্তু আর ভুলে যাবে, মানে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, অ্যামমিটারের আমরা যে অ্যামমিটার কি করি, সিরিজে যুক্ত করি এবং এদের রোধের মানটা কি হয়, কম হয়, শ্রেণীতে যুক্ত করে থাকি। তো অ্যামমিটার মনে রাখলে এটার উল্টোটা হবে ভোল্টমিটার, তো যে কোনো একটা মনে রাখো, দুটো মনে রাখতে গেলে মুশকিল। দেখো, ভোল্টমিটারে কি হয়, সমান্তরালে যুক্ত হয়, সিরিজের অপোজিট সমান্তরাল, এবং উচ্চ রোধ বিশিষ্ট হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে যে, ওকে এক মিনিট, নেক্সট যে কোশ্চেনটা আছে ওটা অলরেডি আমরা একটু আগে ডিসকাস করলাম, যে কেন আমরা ক্যাপাসিটর বা রোধটা ইউজ করব না। ঠিক আছে, হুম, আচ্ছা আচ্ছা, ও সরি, এই কোশ্চেনটা হচ্ছে এই যে এই কারশফের সূত্রটা তো আমরা, আচ্ছা, কারশফের সূত্রটা দেখালে আমি ওই পেজটা থেকে তোমরা করে নেবে। পোটেনশিওমিটারের কিভাবে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে, এবং এটা হচ্ছে আমি আগেরটার মধ্যে ডিসকাস করেছি, মোস্ট প্রবাবলি 370 পেজে, না 370 পেজে তো হওয়ার কথা না। ওকে, ওয়েট আ সেকেন্ড, এখানেই আছে, এই পেজ না, এটা তো এটা কোথায়, তোমার হচ্ছে পোটেনশিওমিটারের, পোটেনশিওমিটার মানে কারশফে থাকবে। ওকে, ওয়েট, এই যে তোমরা পেন কই গেল, হ্যাঁ, অভ্যন্তরীণ কোষে কি করে হচ্ছে রোধ নির্ণয় করবে, তো আমাকে এই ফার্স্টে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। তো এটা প্রুফ করার জন্য আগে তোমাকে এই রিলেশনটা জানতে হবে, সাইডে লিখে দিতে পারো, প্রুফ করার দরকার নেই। এই যে ই ভ্যালু বের করতে হবে, তবে কারেন্ট বের করতে হবে, তবে ভি/ই এর মধ্যে রেশিও বের করে নিয়ে স্মল আর এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট পড়বে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে যে তোমাদের ফ্যারাডের সূত্রটি বলতে বলেছে, ফ্যারাডের সূত্রটি কি হবে, আবেশ থেকে এসেছে এটা। ওকে, তো ফ্যারাডের এই সূত্র, তিনটি সূত্র তোমাকে প্রথম দুটি সূত্রই বলতে হবে। ওকে, ফ্যারাডের সূত্র আমি আর ডিসকাস করলাম না, ই d∅dt হয় আমরা জানি। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, লেঞ্জের সূত্রটি কি, ওখান থেকে আমরা লেঞ্জের সূত্র এবং শক্তি সংরক্ষিত সূত্র আমরা ডিসকাস করতে পারবো। আচ্ছা, দাঁড়া এক মিনিট, লেঞ্জের সূত্রটা আমাদের এই যে এখানটায় দেখতেই পাচ্ছ, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যাতে আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীর তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে বাধা দেয়, এবং এর থেকে আমরা যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে সেটা আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারবো। ওকে, আচ্ছা, কারোর যদি কোশ্চেন্সে বুঝতে অসুবিধা হয়, আমি দাগিয়ে দিলাম এখানে, এখানে আছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্টে মেনশন করবে, আমি তাহলে ভিডিওর মধ্যে নেক্সট বার বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে যে তোমার এসি বর্তনীতে ই দেওয়া আছে, আই দেওয়া আছে, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এটা আমরা একটু বললামই যে এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আবার তোমাদের ব্রড কোশ্চেন এসেছে বলেছিলাম। ওকে, দেখতে পাচ্ছ যে আমরা এক্ষুনি এটা ফার্স্টেই পড়লাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, ব্যয়িত ক্ষমতা বের